আচ্ছা, তো আমাদের যেটা এনআরপি লিভিং ওয়ার্ল্ড যেটা চলছিল তার সেকেন্ড পার্টে আজকে আমরা যাব। তো সেই সেকেন্ড পার্টটাতে ভালো করে তোরা যদি দেখিস তাহলে ফার্স্ট পার্টে আমরা লিভিংয়ের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনেছি, ঠিক আছে? গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন, কনসিয়াসনেস, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু সেকেন্ড পার্টটা একটু অন্যরকম। সেকেন্ড পার্টটার মধ্যে আমরা বেসিক্যালি যে জিনিসটা জানবো দ্যাট ইজ দ্য ডাইভার্সিটি অ্যান্ড দ্য ট্যাক্সোনমি। ওকে, তো ডাইভার্সিটিটা প্রথমে আমরা আসি। দেখ এখানে লেখা আছে, আমি হাইলাইট করে দিচ্ছি। The diversity of the living world, if you look around you, you will see a large variety of the living organisms, to be potted plant, insects, birds, your pets or other animals and plants. There are also several organisms that you cannot see with your naked eye, but you are all around, they are all around you. এখানে এই জায়গাটুকুর মধ্যে মানে কি বলতে চেয়েছে? এই জায়গাটুকুর মধ্যে মানে কি বলতে চেয়েছে? বেসিক্যালি এই জায়গাটুকুর মধ্যে যে মানেটা বলতে চেয়েছে যে আমাদের চারিদিকে পুরো টোটাল যে এনভায়রনমেন্টস আছে সেখানে যে লিভিং স্পেসিমেনগুলো আছে তার মধ্যে লার্জ ভ্যারাইটি অফ দ্য লিভিং অর্গানিজমের মধ্যে প্লান্ট, ইনসেক্টস, বার্ড, পেটস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস এরা পড়ছে। ইনফ্যাক্ট শুধু এগুলো নয় যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই, শুধু এগুলো নয়, সেভারেল অর্গানিজমস এমনও আছে যাদেরকে আমরা খালি চোখে বা নেকেড আইতে দেখতে পাই না, ঠিক আছে? If you were to increase the area that you make observations in, the range and the variety of organisms that you see, hello হ্যাঁ হ্যাঁ, কি তুমি শুরু করেছিলে? ও হ্যাঁ, আমি তো শুরু করে দিয়েছিলাম বলাটা। হ্যাঁ, if you were to increase the area that you make observations in, the range and the variety of the organisms that you see would increase. তুই যত এরিয়া স্পেসিফিসিটিতে যাবি, তুই যত লার্জ এরিয়াতে যাবি, তত তুই অ্যানিমালসদের ডাইভার্সিটি সম্পর্কে জানতে পারবি, মানে বৈচিত্র্যতা। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্যতা। যত তুই লার্জার এরিয়ার মধ্যে যাবি তত তুই আরও বেশি জীব বৈচিত্র্যতা সম্পর্কে জানতে পারবি। অবভিয়াসলি ইফ ইউ ওয়্যার টু ভিজিট দ্য ডেন্স ফরেস্ট, যদি তুই কোনো ডেন্স ফরেস্ট ওখানে যাস তাহলে you would probably see the much greater number and kind of living organism in it. মানে তুই যদি কোনো ডেন্স কোনো বনে যাস, কোনো ফরেস্টে যাস, তাহলে তুই দেখতে পাবি ওখানে অনেক বেশি লার্জ অ্যামাউন্ট অফ দ্য লিভিং অর্গানিজমের ডাইভার্সিটি তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? Each different kind of plants, animal, organisms that you can see and represent the species. এবার তুই সেখানে গিয়ে ডিফারেন্ট লার্জ ভ্যারাইটি অফ দ্য স্পিসিস তুই দেখতে পাবি। তুই যত লার্জার এরিয়ায় যাবি তত তুই বেশি মাত্রায় স্পিসিস দেখতে পাবি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ডেন্স ফরেস্টে গেলে আমরা আরও লার্জ অ্যামাউন্ট অফ দ্য প্লান্ট স্পিসিস, অ্যানিমাল স্পিসিস, আরও ডিফারেন্ট অর্গানিজমস আমরা দেখতে পাবো। দ্য নাম্বার অফ দ্য স্পিসিস দ্যাট নোন অ্যান্ড ডেসক্রাইব দ্য রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 মিলিয়নস। ওকে, 1.7 to 1.8 মিলিয়ন, এই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে মোটামুটি অলমোস্ট আমরা আমাদের আর্থের মধ্যে যেটা দেখতে পাই যে 17 লাখ থেকে 18 লাখ স্পিসিস এক্সিস্ট করে, অ্যান্ড ইট ইজ referred to biodiversity or the number or the type of organisms represent in the earth. এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োডাইভার্সিটি মানেই হচ্ছে এত লক্ষ মিলিয়ন স্পিসিস, এই পুরো জিনিসটাকে দিস ইজ নোন অ্যাজ আ বায়োডাইভার্সিটি ইন্ডেক্স আমরা বলছি। ওকে, নেক্সট এখানে পরের ইয়েতে যা তুই, ঠিক তারপরে আরও কিছু ইনফরমেশনস পাবি দ্যাট ইজ অল অ্যাবাউট, এটা তো আমরা বায়োডাইভার্সিটি সম্পর্কে একটু জানলাম যে এত লক্ষ মিলিয়ন স্পিসিস, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেটা। শুধু এখান থেকে এই জায়গাটা টুকু তোরা মার্ক করে রাখবি এনসিইআরটিতে যে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ডেটা। ওকে, এখানে এইটুকুই তোদের পড়তে হবে। নেক্সট যেটা আছে, হিন্স দেয়ার ইজ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য naming of the living organisms such that a particular organism is known as the same name all over the world. This process is known as a nomenclature. এবার যে জিনিসটাতে আমরা আসবো দ্যাট ইজ নেমিং অফ দ্য অর্গানিজমস। প্রত্যেকটা অর্গানিজমসের একটা স্পেসিফিক নাম আছে, প্রত্যেকটা ডিফারেন্ট অর্গানিজমের একটা স্পেসিফিক নাম আছে, তো সেই নামকরণ করাটাকে আমরা নোমেনক্লেচার বলছি।
and obviously the nomenclature or the naming, it is only possible when the organism is described correctly and know what the organism's name attached to. মানে এখানে কি বলতে চেয়েছে, এই যে আমরা নামকরণ করি বা আমরা নোমেনক্লেচার করি, সেই নোমেনক্লেচারটা কিসের, নামকরণটা আমরা কিসের ভিত্তিতে করি? নামকরণটা বেসিক্যালি কোনো অর্গানিজমসের একটা স্পেসিফিক জিনিসের উপর ভিত্তি করে করা হয়। যেমন এখানে বলতে চাইছি নোমেনক্লেচার অর দ্য নেমিং ইজ পসিবল when the organism described correctly, that is very much important data. ওকে, যে described correctly এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে একটা অর্গানিজমের নামকরণ করা হয় যখন তাকে প্রপারলি ডেসক্রাইব করা হয়। নেক্সট দেখ, এবার কি হয়, দিস ইজ নোন এজ আ আইডেন্টিফিকেশন। এটাকে আমরা আইডেন্টিফিকেশন বলছি। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি, number of the scientists have established the procedure to assign the scientific name to each known organisms, and this acceptable to biologists all over the world. এখানে কি বলেছে দেখ, এইটুকু প্যাসেজের মধ্যে যেটা বলেছে, in order to facilitate the study, the number of the scientists have established the procedure to assign the scientific name টু ইচ নোন অর্গানিজমস। তার মানে যে কটা অর্গানিজমসকে আমরা এক্স্যাক্টলি আইডেন্টিফাই করি, তাদের প্রত্যেকের জন্য যে যে সায়েন্টিস্টরা সেই আননোন অর্গানিজমসকে আইডেন্টিফাই করে, সেই আইডেন্টিফাই করা অর্গানিজমসের একটা পার্টিকুলার নাম আছে, তারা একটা পার্টিকুলার নাম দিয়ে দেয়। অ্যান্ড দিস অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং সেটাই সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেবল নাম হয়ে ওঠে। ওকে, ফর এক্সাম্পল, the scientific name are based on the agreed principle and criteria. একটা সায়েন্টিফিক নামকরণ করা হয় একটা প্রিন্সিপাল এবং একটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে, ঠিক আছে, একটা সায়েন্টিফিক নামকরণ করা হয়, which is provided international code of botanical nomenclature, যেটা ICBN বলা হয়, যেটা প্লান্টের ক্ষেত্রে ICBN, যেটা ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, প্ল্যান্টের জন্য এই সংস্থা নামকরণ করে থাকে। অ্যান্ড ইউ মে আস্ক হাউ টু অ্যানিমাল নেমড, কীভাবে প্রাণীদের নামকরণ করা হয়, কি করে অ্যানিমালসদের নামকরণ করা হয়। তো অ্যানিমাল taxonomists have evolved the international code of zoological nomenclature or the ICZN. that is very very important data, যেখানে কি বলছে যে ICBN for botanical nomenclature, বটানির জন্য মানে প্লান্টের নামকরণের জন্য ICBN, আর জুলজির জন্য মানে অ্যানিমাল সায়েন্সের জন্য যারা নামকরণ করবে তারা হচ্ছে ICZN. This scientific name ensured that each organisms has only one name. Descriptions of the any organisms should enable the people in part of the world to arrive this the same name. এখানে কি বলেছে যে নামকরণ যেটা করা হবে, যে নামকরণটা করা হবে একটা অর্গানিজমের একটাই স্পেসিফিক নাম থাকবে এবং সারা পৃথিবীতে ওই নামটা বলেই ওই প্রাণীটাকে বা ওই হোল ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রাণী বা একটা প্ল্যান্টে যখন নামকরণ করা হয় তখন কিন্তু ICBN ICZN এদের নামকরণ করার পরে সারা পৃথিবীতে ওই প্ল্যান্ট বা ওই অ্যানিমালস ওই নামেই কিন্তু পরিচিত হয়। ওকে, they also ensured that each name has not used for other known organism. that is very very important data. এখানে কি বলছে দেখ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে কি বলছে দেখ যে they also ensured that such as name not been used for any other known organisms. মানে একটা প্রাণীর যখন একটা নামকরণ হয়ে যায় বা একটা গাছের যখন নামকরণ হয়ে যায়, একটা স্পেসিফিক প্ল্যান্ট একটা স্পেসিফিক অ্যানিমালসদের, সেই নামটা কিন্তু আমরা অন্য কোনো প্ল্যান্ট বা অন্য কোনো অ্যানিমালসের রেসপেক্টে আর ব্যবহার করতে পারবো না। মানে দুটো আলাদা আলাদা অ্যানিমালসের একদম সেম ইকুয়াল নাম, এটা কিন্তু করা যাবে না। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল রুলস। ওকে, এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না। নেক্সট দেখ কি বলছে, the biologists follow the universally accepted principle to provide the scientific name to known organisms. each name has two component. মানে তখন যে বিষয়টা এসে দাঁড়ালো যে বায়োলজিস্টরা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করতে পারবে এমন একটা নামকরণের ব্যবস্থা তৈরি করলো, যে বায়োলজিস্ট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল কিছু প্রিন্সিপালের মাধ্যমে যে একটা ইউনিভার্সালি একটা প্ল্যান্ট বা একটা অ্যানিমালসের নামকরণ করা হবে, তার এবং নামকরণের জন্য কিছু স্পেসিফিক যে প্রিন্সিপালস আছে সেগুলো দেওয়া এবার ওরা শুরু করলো। তো
তো এইবার সাইন্টিফিক নেমে দুটো কম্পোনেন্ট থাকে, দেখে নে, একটা হচ্ছে জেনারিক নেম থাকে আর একটা থাকে স্পেসিফিক এপিটেট। একটা জেনারিক এপিটেট, একটা স্পেসিফিক এপিটেট। মানে একটা প্লান্ট স্পিসিসের, যেমন ধর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা হচ্ছে একটা জেনারিক নেম আর ইন্ডিকা হচ্ছে একটা স্পেসিফিক নেম। ওকে, তো তার মানে একটা নামে দুটো ভাগ থাকে। সো দিস সিস্টেম ইজ প্রোভাইডিং দ্য নেম উইথ টু কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ আ বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল মানেই হচ্ছে, বাইনোমিয়াল মানে যার দুটো নাম আছে, একটা জেনারিক নেম আছে, একটা স্পেসিফিক নেম আছে, ঠিক আছে, তার দুটো নামকরণ আছে। অ্যান্ড দিস নেমিং সিস্টেম ইজ গিভ বাই দ্য ক্যারোলাস লিনিয়াস। এই নেমিং সিস্টেমটা প্রথম দেন ক্যারোলাস লিনিয়াস। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং বাইনোমিয়াল নোমেনক্লেচারের পোর্শনটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক এপিটেট অ্যান্ড দ্য জেনারিক এপিটেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট যেটা বলেছে দেখ, ইট ইজ প্র্যাকটিস বাই দ্য বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবারে এই যে রুলস রেগুলেশন যেটা বানানো হলো, যেটা ক্যারোলাস লিনিয়াস দিল, সেটা সবার ক্ষেত্রে পুরো হোল ওয়ার্ল্ডের মধ্যে অ্যাকসেপ্টেবল হবে, মানে ওই প্রিন্সিপালটা নামকরণ করার। অ্যান্ড দিস নেমিং সিস্টেম ইউজুয়ালি 2-word ফরম্যাট was found convenient. And let us take the example of the mango to understand the way of. দেখ এইখানে বেসিক্যালি প্রোভাইডিং দ্য সাইন্টিফিক নেম, যেখানে একটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম গাছের এই যে নামকরণ, আম গাছের এই যে নামকরণ, দি সাইন্টিফিক নেম অফ দ্য ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ দ্য ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমরা আম গাছের নাম কি? আম গাছের নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। and let us see how it is a binomial name, কিভাবে এটা বাইনোমিয়াল নেম আমরা বলতে পারি, সেইটার এবার এই পয়েন্টসগুলোর মাধ্যমে আমরা সেটা দেখব। and in this name ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট দ্য জেনাস, ম্যাঙ্গিফেরা হচ্ছে রিপ্রেজেন্ট করছে জেনাসকে, while ইন্ডিকা রিপ্রেজেন্ট করছে স্পিসিসকে, ওকে, তার মানে একটা জেনারিক নেম একটা স্পেসিফিক নেম হয়ে গেল। or the specific epithet ও আমরা বলতে পারি, স্পেসিফিক নেম বা স্পেসিফিক এপিটেট। এপিটেট নাথিং বাট দ্য একটা লেজিটিমেট নাম, ঠিক আছে, একটা নামকে বলা এপিটেট সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে। নেক্সট বলেছে কি, দ্য ইউনিভার্সাল রুলস অফ দ্য নোমেনক্লেচার আর এস ফলোস, যে রুলসগুলো মেনটেন করে একটা নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার করা হয়, সেই রুলসগুলো কি কি? সো দ্য ফার্স্ট রুলস ইজ the biological name are generally in the Latin, biological নেমটা আমরা ল্যাটিনে লিখবো, ওকে, and it is written in the italics, এবং ইটালিক্সে আমরা লিখতে পারি যদি, and they are Latinized or it is derived from the Latin irrespective of their origin, ঠিক আছে, মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে আমরা বায়োলজিক্যাল নামকরণ লিখতে পারি। and the first word in the biological name is represent as a genus, যেটা যেটা লিখি মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ম্যাঙ্গিফেরা, that is represent as a genus, and while the second component that is denote as a specific epithet, তার মানে একটা জেনারিক নেম একটা স্পেসিফিক নেম। নাম্বার 3 কি বলছে, both the word in the biological name when hand written, যদি আমরা বায়োলজিক্যাল নেমটাকে হ্যান্ড রিটেন লিখি বা হাতে লিখি, আজকে যদি ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে আমি হাতে লিখতাম, তাহলে আমাকে কি করতে হতো, ইট ইজ সেপারেটলি আন্ডারলাইন, আলাদা আলাদা তাকে আন্ডারলাইন করতে হতো। নেক্সট কি করতে হতো, প্রিন্টেড ইন দ্য ইটালিক্স টু ইন্ডিকেট দ্যাট দ্য ল্যাটিন অরিজিন। এখানটায় কি বলছে দেখ, যদি আমি কোনো সাইন্টিফিক নামকে হাতে লিখি তাহলে আমাকে সেপারেটলি দুটো সাইন্টিফিক নাম, জেনারিক নেম অ্যান্ড স্পেসিফিক নেম, দুটোকে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। আর যদি আমি প্রিন্টেড ফরম্যাটে দিই, যদি প্রিন্টেড ফরম্যাট বা কোনো টাইপিং, তুই যদি কম্পিউটারে টাইপ করছিস কোনো একটা সাইন্টিফিক নেম, তাহলে কিন্তু তোকে ইটালিক্স, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এইরকম 3টে অপশানস থাকে কম্পিউটারে। তো তোকে সেখানে গিয়ে পুরো নামটাকে সিলেক্ট করে ইটালিক অপশানটাকে চুজ করে ওখানে ক্লিক করতে হবে, তাহলে জিনিসটা ইটালিক হয়ে যাবে, এবং এই ইটালিকটাই হচ্ছে ল্যাটিনে অ্যাকসেপ্টেবল। ওকে, নাম্বার 4-এ কি বলেছে, ইচ ফার্স্ট ওয়ার্ড ডিনোটেড অ্যাজ এ জেনাস স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। জেনাস যখন শুরু করা হয় তখন দেখ ম্যাঙ্গিফেরার এমটা কিন্তু ক্যাপসেল করা, ঠিক আছে, আর যেটা স্পেসিফিক এপিটার সেটা স্টার্ট উইথ দ্য স্মল লেটার, জেনাস উইথ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড দ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ছোটোবেলা থেকে আমরা যদিও জানি। আর একটা হচ্ছে ইন্ডিকার আইটা হচ্ছে ছোটো হাতের, মানে ইন্ডিকাটা হচ্ছে বেসিক্যালি দ্য স্পিসিস। এবার স্পিসিসের ক্ষেত্রে যেটা ফার্স্ট যে লেটারটা দ্যাট ইজ স্মল, আর যেটা ম্যাঙ্গিফেরার ক্ষেত্রে সেখানে হচ্ছে ক্যাপিটাল লেটারে আমরা লিখব। মুভ অন নেক্সট। এখানে দেখ, দ্য নেম অফ দ্য অথার্স অ্যাপিয়ার আফটার দ্য স্পেসিফিক এপিথেট। বেসিক্যালি বলেছে দ্য নেম অফ দ্য অথার্স, ধর এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
এই গাছটার নামকরণ কোনো একটা সায়েন্টিস্ট করেছেন, তো তার নামটা তাকে পাশে লিখতে হবে, গাছটা সায়েন্টিফিক নামের পাশে তোকে লিখতে হবে, ঠিক আছে? মানে এখানে পরিষ্কার বলেই দিয়েছে যে স্পেসিফিক এপিটেট অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অ্যান্ড দ্য রিটিন ইট ইজ অ্যাব্রিভিয়েটেড ফ্রম, যেখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, মানে লিনিয়াস এই গাছটার নামকরণ করেছেন। And it's indicated that the species was first described as the Linnaeus. Linnaeus বলে একজন সায়েন্টিস্ট এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে প্রথম নামকরণ করেছিলেন, এবং তার জন্য এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার পাশে আমরা লিন ডট লিখি, ওকে? And since there is nearly impossible to study all the living organism, it is necessary to devise some means to make this possible. This process is the classifications. এইবার দেখ, এখানে আমরা ক্লাসিফিকেশনে কনসেপ্টটার মধ্যে ঢুকে যাচ্ছি। ক্লাসিফিকেশনে কি বলছে, শুধু নামকরণ করলেই একটা প্লান্টের হবে না, কারণ আমাদের পৃথিবীতে মোটামুটি যেটা আমি বললাম এখন হয়তো বেড়ে গেছে, যে অ্যাকর্ডিং টু NCERT 17 থেকে 18 লাখ স্পিসিস এক্সিস্ট করছে, কিন্তু 17 থেকে 18 লাখ স্পিসিস এক্সিস্ট করছে, তাদের একটা স্পেসিফিক গ্রুপ করা দরকার, কারণ তার মধ্যে ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে প্ল্যান্টস আছে, তার মধ্যে অ্যানিমালস আছে, তো ইট নিড ফর দ্য ক্লাসিফাই প্রপার, তো এটাকে প্রপারলি আমাদের ক্লাসিফাই করতে হবে, যেটা অ্যানিমালস কিংডমে পড়ছে, এটা প্লান্ট কিংডমে পড়ছে, এটা ভাইরাসে পড়ছে, এটা ব্যাকটেরিয়া মাইক্রোবায়োলজিতে পড়ছে, তো আমাদের এটা ক্লাসিফাই করতে হবে প্রপার। তো এবার ক্লাসিফিকেশনের জন্যই আমরা যাব, যে ইট ইজ নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দ্য পসিবল, মানে এই যে লিভিং অর্গানিজমসগুলো আছে তাদের কিন্তু ক্লাসিফাই করা প্রয়োজন। তো ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইনটু কনভেনিয়েন্ট ক্যাটাগরি বেসড অন সাম ইজিলি অবজারেবল ক্যারেক্টার। এইবার দেখ, সাম ইজিলি অবজারেবল ক্যারেক্টার, এইখানে কি বলছে, একটা ক্লাসিফিকেশন করতে হলে তোকে ফার্স্ট যেটা করতে হবে, তোকে প্রথম যেটা করতে হবে, যে একটা ইজিলি কনভেনিয়েন্ট ক্যারেক্টারাইজেশন করতে হবে একটা জিনিসকে ক্লাসিফাই করতে হলে। ধর তুই অ্যানিমালস দেখছিস, প্লান্ট দেখছিস, কোনো ব্যাকটেরিয়া দেখছিস, তুই তিনটের মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স আলাদা আলাদা পাবি, তো সেই বুঝে তুই জিনিসটার ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করে তারপর সেটাকে তুই একটা, যেটাকে তুই প্ল্যান্টের মতো দেখতে পেলি সেটাকে প্ল্যান্টে প্লেসড করলি, অ্যানিমালসের মতো দেখতে পেলে অ্যানিমালসে গিয়ে প্লেসড করলি, তার মানে দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য প্রপার ক্লাস, মানে কনভেনিয়েন্ট অন দ্য বেসিস অফ অবজারেবল ক্যারেক্টার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট অবজারেবল ক্যারেক্টার, এই যে অবজারেবল ক্যারেক্টার মানে ক্যারেক্টারিস্টিক্স তোকে স্টাডি করতে হবে। নেক্সট কি হচ্ছে দেখ, ফর এক্সাম্পল উই ইজিলি রেকগনাইজ দ্য গ্রুপ সাচ এস প্লান্ট অর অ্যানিমালস, ডগ, ক্যাট, ইনসেক্ট। দিস মোমেন্ট we use any of this term, we associate certain character with these organisms in that group। কি সুন্দর বলেছে দেখ এখানে, যে যদি আমরা অনেকগুলো অর্গানিজম যদি পাশাপাশি পরপর দেখি মানে এখানে কি বলতে চাইছে, যে প্লান্ট, অ্যানিমালস, ডগ, ক্যাট অ্যান্ড ইনসেক্ট, যেখানে আমি দাগিয়েছি দেখ প্লান্ট, অ্যানিমালস, ডগ, ক্যাট, ইনসেক্ট, তো এদের মধ্যে যদি আমি দেখতে চাই উই অ্যাসোসিয়েট দ্য সার্টেন ক্যারেক্টার উইথ অর্গানিজম ইন দ্যাট গ্রুপ, তার মানে যদি প্লান্ট, অ্যানিমাল, ডগ, ক্যাট এদের এই যে সব অর্গানিজম যাদের এখানে নাম করা হয়েছে ইনসেক্ট, তো তাদের কিছু অবজারেবল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আমাদের কাজে লাগবে ক্লাসিফিকেশন করতে। ওকে, সো হোয়াট ইমেজ ডু when you think of the dog, obviously each one of us will see dog, not cat। যদি আমি এতগুলো অর্গানিজমস এর নাম মানে এক্সাম্পলস দেওয়া আছে, যে বলেছে দেখ যে প্লান্ট, অ্যানিমালস, ডগ, ক্যাট, ইনসেক্ট এরা, এবার এদের মধ্যে যদি আমি ডগকে নিই, তাহলে ডগ বলতে আমরা চোখের সামনে আমাদের ডগের ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু ভেসে উঠবে, আমাদের কিন্তু ক্যাটের ক্যারেক্টারিস্টিক্স ভেসে উঠবে না, ডগের যা যা ক্যারেক্টার সেগুলি আমাদের ভেসে উঠবে। অ্যান্ড নাও ইফ ইউ আর থিঙ্ক দ্য Alsatians, we know what we are talking about. Similarly, suppose we say the mammals, you would of course think of the animals with external hair and the body hair। এখানে কি বলছে দেখ, যে যদি আমরা ম্যামেলসের কথা, যদি আমরা অ্যালসেশিয়ানসের কথা কিছু চিন্তা করি, যে এখানে নর্মালি একটা জিনিস বোঝ, যে যদি ডগের কথা আমরা বলি, এতগুলো অর্গানিজম তো চোখের সামনে নামকরণ করা হয়েছে, তো চোখের সামনে ডগ বলতে যেটা ভেসে উঠবে, যে ইয়েস এদের মধ্যে মানে এই যে ম্যামেলসটা আছে, তার মানে এদের মধ্যে কি কি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক যা যা আছে সেইগুলো তো চোখের সামনে ডগকে কেমন দেখতে হয় সেই ক্যারেক্টার মানে একদম এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তোর চোখের সামনে ভেসে উঠবে। এবারে কি বলেছে দেখ, অফকোর্স দ্য থিঙ্ক অফ দ্য, যদি অন্য কোনো অ্যানিমালস যদি আমি বলতে চাই, তাহলে তার এক্সটার্নাল কিছু এয়ার্স, যদি অন্য কোনো ম্যামেলস, তোকে যদি বলে কোনো ম্যামেলসের সম্পর্কে,
তোকে কোনো ম্যামল স্পেসিফাই করলো না, ম্যামলস বললো, তাহলে ম্যামলসের যে কী ক্যারেক্টার, যেমন এক্সটার্নাল হেয়ার অ্যান্ড দ্য বডি হেয়ার, এই দুটো কমন ক্যারেক্টার, এই দুটো কমন ক্যারেক্টার আমরা চোখের সামনে ভেসে উঠবে, ঠিক আছে? মানে এভরিথিং ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স, ওকে, ক্যারেক্টারাইজেশনস। অ্যান্ড লাইকওয়াইজ দ্য প্লান্ট, এবার যদি প্লান্টের সম্পর্কে ভাবি, ইফ ইউ ট্রাই টু টক দ্য হুইট, যদি হুইট প্ল্যান্টের সম্পর্কে আমরা ভাবি, তো দ্য পিকচার অফ দিস ইন আওয়ার মাইন্ড উইল বি হুইট প্ল্যান্টস। তো তাহলে হুইট প্ল্যান্টের সম্পর্কে যদি তোকে বলা হয়, তাহলে তো হুইট প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স ভেসে উঠবে, নট দ্য রাইস অর দ্য এনি আদার প্ল্যান্টস। অন্যান্য প্ল্যান্টের মতো বা রাইসের মতো কোনো ক্যারেক্টার তো চোখের সামনে ভাসবে না, তোর অনলি হুইটের ক্যারেক্টারিস্টিক্সই তুই চোখের সামনে দেখতে পাবি। তো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট। এখানে সেম জিনিসই বলেছে, হিন্স দ্যার ইজ আ ডগ, cat, mammals, wheat, rice, plants, animals, etc. There is convenient category we use to study the organisms. The scientific term for this category is known as a taxa. এখানে কি বলেছে? এখানে কিছুই বলেনি, খুব সিম্পল একটা ব্যাপার। এই যে আমরা ডিফারেন্ট অর্গানিজমের কথা বললাম, মানে প্ল্যান্ট, অ্যানিমালস, ডগ, ক্যাট, তাদেরকে আমরা বলি কি? তাদেরকে আমরা বলি ট্যাক্সা, ঠিক আছে? তাদেরকে আমরা বলি ট্যাক্সা। হেয়ার you must recognize that taxa can indicate category at different levels. এইবার একটা ট্যাক্সা বলতে আমরা যেটা বোঝাই, ট্যাক্সা বলতে আমরা সব কিছুকেই বলতে পারি, প্ল্যান্ট ইজ দ্য ট্যাক্সা। এবার প্ল্যান্ট ইজ দ্য ট্যাক্সা, অ্যানিমাল ইজ দ্য ট্যাক্সা, প্ল্যান্ট ইজ দ্য ট্যাক্সা, অ্যানিমাল ইজ দ্য ট্যাক্সা। এবার প্ল্যান্টের মধ্যে যদি আমি কোনো স্পিসিস বোঝাই, তাহলে সেটা স্পিসিস লেভেল ট্যাক্সা, ওকে। যদি আমি কোনো ফ্যামিলি বোঝাই, তাহলে সেটা ফ্যামিলি লেভেল ট্যাক্সা। যদি আমি অর্ডার বোঝাই, তাহলে অর্ডার লেভেল ট্যাক্সা, ঠিক আছে? তো তাহলে বা জেনাস লেভেল ট্যাক্সা, জেনাস বোঝালে জেনাস লেভেল ট্যাক্সা। তার মানে ট্যাক্সা বলতে অনেক বড় কিছুকে বোঝায়, তার মধ্যে আবার ডিফারেন্ট হায়ারার্কিক্যাল লেভেল আছে। যেমন অর্ডার লেভেল কোনো ট্যাক্সা দেখছি, কোনো জেনাস লেভেল ট্যাক্সান দেখছি, ঠিক আছে? তো সেইগুলো আমাদের বলতে চাইছে এখানে যে ট্যাক্সা বলতে পুরো জিনিসটাকেই বোঝায়, কিন্তু এই ট্যাক্সার মধ্যে ডিফারেন্ট লেভেল আছে, যেটা বললাম অর্ডার লেভেল, জেনাস লেভেল, স্পিসিস লেভেল, সেগুলোকে বোঝানো হয়েছে, ওকে। যেমন প্ল্যান্ট ইজ দ্য ফর্ম অফ ট্যাক্সা, প্ল্যান্টকে আমরা একটা ট্যাক্সা হিসাবে কনসিডার করতে পারি যে প্ল্যান্ট ইজ দ্য ট্যাক্সা, ইটস গুড যে প্লান্ট হচ্ছে একটা ট্যাক্সা। এবার প্ল্যান্ট যে ট্যাক্সা, এখানটাতে দেখ ভালো করে, এবার হুইট ইজ অলসো দ্য ট্যাক্সা, হুইটও কিন্তু ট্যাক্সা। তাহলে কি হুইট কি প্লান্ট না? হুইট তো প্লান্টই, কিন্তু হুইটকেও আমরা আলাদা একটা ট্যাক্সা হিসাবে কনসিডার করছি। তার কারণ আছে যে এই যে ট্যাক্সা, যেটা ওই হুইট যে অলওয়েজ ইটস কনসিডার অ্যাজ আ ট্যাক্সা, কেন বলছে? হুইটও একটা প্লান্ট, কিন্তু এটাও একটা ট্যাক্সা। এইটা হুইটটা কিন্তু অ্যাজ আ জেনাস লেভেল ট্যাক্সার মধ্যে পড়ে যাচ্ছে, এই যে জেনাস লেভেল ট্যাক্সার মধ্যে পড়ে যাচ্ছে, ওকে। মানে আরও আমি স্পেসিফাই করে দিলাম। সিমিলারলি অ্যানিমালস, ম্যামলস, ডগ, দ্যাট ইজ অলসো দ্য ট্যাক্সা, বাট ইউ নো দ্যাট ইজ দ্য ডগ ইজ দ্য ম্যামলস অ্যান্ড দ্য ম্যামলস ইজ দ্য অ্যানিমেল। মানে আমি যদি ম্যামেলস হিসাবে কনসিডার করি, সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার মানে ম্যামেলসও ট্যাক্সা, কিন্তু ম্যামেলসের মধ্যে যে ডগ পড়ছে, ক্যাট পড়ছে, সেগুলো হচ্ছে অ্যাজ আ জেনাস লেভেল ট্যাক্সা। মানে লেভেলটা বেসিক্যালি ডিপেন্ড করে। তুই ধর কোনো ক্লাসে পড়িস, তো ক্লাসে পড়ছিস, ক্লাসের তো একটা লেভেল আছে, মানে 7, 8, 9, 10, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য লেভেল, ওকে। এখানেও সেম জিনিসই বোঝাচ্ছে। Hence, based on the characteristics, all the living organisms can be classified. All the living organism can be classified. এই জায়গাটা খুব ভালো করে দেখ, যেখানে ট্যাক্সোনমির কথা বোঝানো হয়েছে, যেখানে ট্যাক্সোনমির কথা বলা হয়েছে যে based on the characteristics, all the living can be classified into different taxa. This process is known as a, এই প্রসেসটাকে আমরা কি বলি? ট্যাক্সোনমি বলি। যে প্রসেসে আমরা ডিফারেন্ট ট্যাক্সাকে ক্লাসিফাই করি তাকে আমরা ট্যাক্সোনমি বলি, ট্যাক্সোনমিক্যাল স্টাডি বলি। এবার এক্সটার্নাল অ্যান্ড দ্য ইন্টারনাল স্ট্রাকচার and along with the structure of the cell and the developmental process, ecological information of the organisms are essential to form on the basis of modern taxonomic study. মানে এখানে বেসিক্যালি বলতে চাইছে একটা ট্যাক্সোনমি স্টাডি করার জন্য একটা এক্সটার্নাল ফিচার্স, ইন্টারনাল ফিচার্স, একটা সেলের ক্যারেক্টার, ডেভেলপমেন্টের ক্যারেক্টার, কোনো অর্গানিজমসের ইকোলজিক্যাল যে ইনফরমেশনস, মানে সেই অর্গানিজমটা হ্যাবিট্যাট, সেই জায়গাটা পুরোটা নিয়েই একটা ট্যাক্সোনমিক স্টাডি করা হয়, পুরোটা নিয়ে একটা ট্যাক্সোনমিক স্টাডি করা হয়। এবারে কি বলতে চাইছে দেখ, হিন্স দ্য ক্যারেক্টারাইজেশনস, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট।
Hence the characterization, identification, classification and the nomenclature is a process that is basics to taxonomy. That is the basics of the taxonomy. যেখানে বলতে চাইছে কি the characteristics হচ্ছে first step, second step is the identification, third step is the character classification and lastly তোকে কি করতে হবে, একটা নামকরণ করতে হবে। মানে তোকে একটা ক্যারেক্টারিস্টিক্স প্রথমে একটা অর্গানিজমসের দেখতে হবে, তারপর সেই ক্যারেক্টারিস্টিক্স দেখে সেটা নোন অর্গানিজম না সেটা আননোন অর্গানিজম সেটাকে তোকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড থার্ড স্টেপ কি বলছে, থার্ড স্টেপ বলছে যদি সেটা প্ল্যান্ট হয় তাহলে তুই প্ল্যান্ট কিংডমে ওকে ক্লাসিফাই করলি, যদি অ্যানিমালস হয় অ্যানিমাল কিংডমে ওকে ঢুকিয়ে দিলি, তার মানে তুই ক্লাসিফাই করলি। অ্যান্ড আলটিমেট তাকে একটা পারফেক্ট লেজিটিমেট নাম দিতে হবে, তাকে একটা নামকরণ বা একটা নোমেনক্লেচার করতে হবে। তো দ্যাট ইজ দ্য বেসিক প্রসেস অফ দ্য ট্যাক্সোনমি। নেক্সট কি বলেছে দেখ, দ্য ট্যাক্সোনমি ইট ইজ not something new. The human being also have been interested to know more and more about the various kind of organism, particularly with the reference of the own use. এখানে কি বলেছে, ট্যাক্সোনমি প্রচুর অ্যাপ্লিকেশনস আছে, যেমন হিউম্যান মানুষ অনেক বেশি জানতে চায়, আরও অনেক স্পিসিস সম্পর্কে জানতে চায়, অনেক ভ্যারাইটি সম্পর্কে জানতে চায়, তখন ট্যাক্সোনমির ইউজেসটা কিন্তু খুব ভালো করে বোঝা যায়। কারণ ট্যাক্সোনমির মাধ্যমে আমরা বেসিক্যালি আননোন কোনো স্পিসিস আর নোন কোনো স্পিসিস দুটোকেই আইডেন্টিফাই করতে পারি। কোনো নোন স্পিসিস যেটা আগে কেউ আইডেন্টিফাই করেছে সেই স্পিসিসটা ধর তুই পেলি, তাহলে ট্যাক্সোনমি থ্রু দিয়ে সেটাকে তুই চিনতে পারলি। আর যদি তুই কোনো আননোন স্পিসিস পাস তাহলে তারও রেফারেন্স আমরা ট্যাক্সোনমিতেই পাই, ঠিক আছে। যেখানে তোর কোনো আননোন স্পিসিস যদি নিউলি কোনো ডিসকভার্ড স্পিসিস হয় তাহলে সেটাকে তুই ক্যারেক্টারাইজেশন বা ক্লাসিফিকেশন করতে পারবি থ্রু দ্য ট্যাক্সোনমি। ওকে, ইন দ্য আর্লি ডেজ the human being needed to find sources on the needs for food, clothing, shelter. Hence the earliest classification were based on the uses of various organisms. মানে নর্মালি আর্লিয়েস্ট যে ক্লাসিফিকেশন যেগুলো করা হতো, সেখানে মানুষের ফুড, ক্লথিং আর শেল্টার, মানুষ কি খাচ্ছে, কোথায় কি ওয়্যার করছে, কিভাবে কোন জামা কাপড় পরছে এবং কোথায় থাকছে, সেইটার উপর বেস করেও কিন্তু মানে হিউম্যান বিংয়ের এই তিনটে হচ্ছে বেসিক নিডস। আমরা জানি যে মানুষ কোথায় থাকবে, কি পরবে, কি খাবে, ঠিক আছে, এটা একটা বেসিক নিডস। তো এই নিডসটার থেকে কিন্তু এই নিডসটা অনেক হেল্প করলো ইন দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন বেসড অন দ্য ইউজেস অফ দ্য অর্গানিজমস। তার মানে একটা অর্গানিজমের ইউজেসের উপর বেস করেও কিন্তু আমরা ক্লাসিফাই করতাম, ওটা অনেক আগে করতাম, ঠিক আছে, একদম আর্লিয়েস্ট করতাম। অ্যান্ড হিউম্যান বিং ওয়ার সিন্স লং নট অনলি ইন্টারেস্টেড টু নোয়িং মোর অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজমস অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি বাট অলসো রিলেশনশিপ অ্যামং দেম। ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, যেখানে সিস্টেমেটিক্সের সম্পর্কে আমরা খুব ভালো মতো জানতে পারি যে হিউম্যান বিং শুধু যে ইন্টারেস্টেড থাকে শুধু নতুন নতুন স্পিসিস সম্পর্কে জানবে বা তাদের ডাইভার্সিটি সম্পর্কে জানবে, শুধু সেটা নয়, তার সাথে সাথে কোন অর্গানিজমের সাথে কোন অর্গানিজমের রিলেশনশিপ আছে, কে কার থেকে এসেছে সেইটা সম্পর্কেও সে জানতে চায়। এবং সেই জিনিসটাকে এই যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা একটা অর্গানিজমের সাথে আরেকটা অর্গানিজমের যে রিলেশনশিপ, সেইটা যখন জানা যায় যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চটাকে আমরা সিস্টেম্যাটিক্স বলি। অ্যান্ড দ্য ওয়ার্ড সিস্টেম্যাটিক্স দ্যাট ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সিস্টেম ওয়ার্ড মানে সিস্টেমা এখান থেকে এসেছে, which means the systematic arrangement of the organisms। মানে আমরা পরিষ্কার এখানে বুঝতে পারলাম যে সিস্টেম্যাটিক্স মানেই হচ্ছে কোন অর্গানিজমসের থেকে ইভলভড হয়েছে, কে কার থেকে এসেছে, সেইটাও কিন্তু মানুষের জানার জন্য আগ্রহী। শুধু যে একটা প্লান্ট স্পেসিমেনে তার ডাইভার্সিটি সম্পর্কে জানবে তেমনটা কিন্তু নয়, এখানে অনেক কিছু সম্পর্কে কথা বলা হয়েছে যেটা আমরা সিস্টেম্যাটিক্স বলি। ওকে, তো এখানে সিস্টেমা থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে, সিস্টেমা ন্যাচারাই যেটা লিনিয়াস করে গেছিলেন অ্যাজ আ পাবলিকেশন হিসেবে। সো দ্য স্কোপ অফ লেটার এনলার্জ টু ইনক্লুড দ্য আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন। পরে এই সিস্টেম্যাটিক্স অনেকভাবে কাজে লেগেছে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন করতে। ওকে, the systematics takes into account evolutionary relationship. It is very very important যে ইভলিউশনারি রিলেশনশিপ সম্পর্কে বোঝায়। ইভলিউশনারি রিলেশনশিপ মানেই যেটা বোঝায় যে দেখ একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের থেকে যে ইভলভড হয়েছে বা এসেছে
সেইটা কিন্তু আমরা এই ইভলিউশনারি রিলেশনশিপের মাধ্যমেই জানতে পারি। ওকে, নেক্সট বলেছে দেখ ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরি সম্পর্কে আমরা এবার একটু জানবো। ট্যাক্সোনমিক ক্যাটাগরি সম্পর্কে যখন আমরা জানবো, দ্য ক্লাসিফিকেশন ইট ইজ নট দ্য সিঙ্গল স্টেপস। একটা জিনিসকে আমরা ক্লাসিফাই করতে পারি একটা তার জন্য যে অনলি একটা সিঙ্গল স্টেপস আছে তা নয়, বাট অলসো ইনভলভিং দ্য হায়ারার্কি অফ দ্য স্টেপস, ওকে, ইন হুইচ দ্য ইচ স্টেপ ইজ প্রেজেন্ট দ্য র্যাঙ্ক অর দ্য ক্যাটাগরি। এই যে আমরা যেটা বলি যে কিংডমের থেকে আস্তে আস্তে নিচে নামতে নামতে স্পিসিস পর্যন্ত আমরা পৌঁছালাম, মাঝখানে অনেকে আছে, ডিভিশন আছে, অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পিসিস আছে, মাঝখানে ফাইলাম আছে। তো এই যে পুরো পরপর যে একটা ধাপে ধাপে আলটিমেট হায়ার র্যাঙ্ক থেকে লোয়ার র্যাঙ্কে পৌঁছালাম, তো এই যে এই জিনিসটাকে হায়ার টু লোয়ার বা তুই বলতে পারিস লোয়ার টু হায়ার, তো এই জিনিসটাকে আমরা বলি দিস ইজ দ্য স্টেপস অফ দ্য hierarchy. Okay, এটাকে আমরা hierarchical steps বলি taxonomy. And since the category for the part of all over the taxonomic arrangement, it is known as a taxonomic category, and all the category together constituents the taxonomic hierarchy. এবং প্রত্যেকটা স্টেপে স্টেপ বাই স্টেপ পরপর একদম কিংডম থেকে শুরু করে যে তুই স্পিসিস পর্যন্ত নেবে এলি নিচে, বা স্পিসিস থেকে উপরে গেলি কিংডম পর্যন্ত, সেটা হতে পারে যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় করলি বা বড় থেকে ছোটোভাবে তুই অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে তুই সাজালি, কিন্তু এই যে সিঁড়ি ভাঙা যে পদ্ধতিটা, এই যে ধাপ, এটাকেই আমরা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ওকে, সো এই যে ক্যাটাগরি, সেখানে কিছু ইউনিট অফ ক্লাসিফিকেশনসের ব্যাপার আছে, যেটা আমি বলছিলাম যে ট্যাক্সন। ট্যাক্সন ট্যাক্সন মানে কি? ট্যাক্সন মানে হচ্ছে প্ল্যান্ট ইজ আ ট্যাক্সন। আবার প্ল্যান্টের মধ্যে যদি হুইট বলি, রাইস বলি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলি, যে কোনো কিছু বলি, সানফ্লাওয়ার বলি, দ্যাট ইজ অলসো দ্য ট্যাক্সন। বাট সেটা কি লেভেল ট্যাক্সন? সেটা কি অর্ডার লেভেল ট্যাক্সন? সেটা কি স্পিসিস লেভেল ট্যাক্সন? সেটা কোন লেভেল ট্যাক্সন সেটা তোকে দেখতে হবে। ওকে, পুরো প্লান্ট বললে দ্যাট ইজ দ্য বিগ ট্যাক্সন। ওকে, তার মধ্যে তোর লেভেল অফ ট্যাক্সন আছে, সেটা তোকে এখানে এই পুরো প্যারাগ্রাফটায় আগেও তোকে আরেকবার যেটা বললাম কয়েকটা পেজ আগেই রয়েছে, সেখানে এই জায়গাটা ভালো করে দেখ এবার। দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরি অ্যান্ড দ্য হায়ারার্কি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই দ্য এক্সাম্পল দ্য ইনসেক্ট রিপ্রেজেন্ট অ্যাজ দ্য গ্রুপ অফ অর্গানিজম শেয়ারিং দ্য কমন ফিচার্স অ্যাজ দ্য থ্রি পেয়ার অফ দ্য জয়েন্ট লেগস। ইনসেক্ট যেখানে কিছু গ্রুপ অফ কিছু কমন ফিচার্স আছে, মানে তাদের যে এই যে থ্রি পেয়ার অফ দ্য জয়েন্ট লেগ, ঠিক আছে, তাদের পায়ের যে তিনটে পেয়ার অফ যাদের জয়েন্ট পা, সেই ব্যাপারটা বলা হয়েছে, এটা তাদের কমন একটা ফিচার্স, মানে ইনসেক্টের একটা কমন ফিচার্স হচ্ছে এটা, ভালো করে বুঝ। অ্যান্ড ইট মিন ইনসেক্ট ইজ রেকগনাইজেবল কনক্রিট অবজেক্ট which can be classified and thus where given the rank or category can be named other group of the organisms. Remember, group represent the category and category further denoted the rank. Each rank or taxon in fact represent the unit of the classifications. এখানে কি বলেছে দেখ, এখানে বলেছে এই যে ইনসেক্টের একটা কমন ক্যারেক্টার আছে, সেইটা এই কমন ক্যারেক্টারটা অল গ্রুপ অফ ইনসেক্টের মধ্যেই আছে, এবং তার জন্যই আমরা ইনসেক্টকে একটা গ্রুপিং করতে পারি। এখানে কিচ্ছু বলে না, এখানে শুধু এইটুকু জায়গায় বলেছে যে একটা পার্টিকুলার একটা ক্যাটাগরি বানাতে পারি, একটা গ্রুপিং করতে পারি, যে ইনসেক্টের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আছে যেটা অন্য কারণ নেই। ঠিক আছে, তো এইখানে আমরা এই জিনিসটা দেখে করলাম। নেক্সট যেটা বললাম এখানে সেটাই লেখা আছে যে হিজ দ্য ট্যাক্সোনমিক গ্রুপস অ্যান্ড দ্য ক্যাটাগরি ইট ইজ ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টাইটিস নট মেয়ারলি মরফোলজিক্যাল এগ্রিগেটস। The taxonomic study is known as organisms that lead to development of the common categories such as kingdom, phylum, divisions for plants, class, order, family, genus and species. তো আমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে আমরা যেটা বেসিক্যালি বোঝাই যে দিস ইজ দ্য হায়ারার্কি লেভেল। প্রথমে পড়ে কিংডম, প্রথমে পড়ছে কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ডিভিশন। ডিভিশনটা হয় ফর ক্লাসের জন্য, মানে প্লান্টের জন্য, অ্যান্ড অর্ডার, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ঠিক আছে, তো এই কটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি লেভেল। তোকে যদি স্পিসিস লেভেল বলে তাহলে তুই বুঝবি সেটা স্পিসিস লেভেল ট্যাক্সনকে বুঝিয়েছে। তোকে যদি জেনাস লেভেল বলে তাহলে তুই বুঝবি যে জেনাস লেভেল ট্যাক্সনকে বলেছে। তোকে যদি বলে কিংডম লেভেল ট্যাক্সন তাহলে তুই বুঝবি কিংডম লেভেল কোনো ট্যাক্সনসকে বুঝিয়েছে। ঠিক আছে, মানে সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। স্পিসিস লেভেলে খুব কনফাইন্ড, স্পিসিস লেভেলে
একদমই সিমিলারিটিটা বেশি থাকবে। যত তুই উপরের দিকে যাবি তোর সিমিলারিটি ডিক্রিজ করতে থাকবে, কারণ তখন তোর কি হবে, তখন তোর জেনারেল ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে উপরের দিকে, মানে একদম কিংডম লেভেলে। সেটা আমি আসছি পরের পাতাতেই আছে, দেখ। অ্যান্ড অল দ্য অর্গানিজমস ইনক্লুডিং দোজ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস কিংডম হ্যাভ দ্য স্পিসিস অ্যাজ দ্য লোয়েস্ট ক্যাটাগরি। সেখানে বলেছে কি সমস্ত কিছুর জন্যই কিন্তু স্পিসিসটাই একমাত্র দ্য লোয়েস্ট ক্যাটাগরি, একমাত্র স্পিসিসটাই লোয়েস্ট ক্যাটাগরি। নাও দ্য কোয়েশ্চেন্স ইউ মে আস্ক, হাউ টু প্লেসড, কিভাবে আমরা প্লেস করতে পারি। এইবার দেখ, প্রথমে স্পিসিস, উপরেরটা দেখ, উপরেরটা পড়ার কিছুই দরকার নেই, সিমিলারিটি ডিসিমিলারিটি গল্পটা এখানেই আমরা জানতে পারবো। যে স্পিসিস বলতে যেটা আমরা বোঝাই, যে ফার্স্ট যে লাইনটা লেখা রয়েছে, দ্য ট্যাক্সোনমিক স্টাডি কনসিডার দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস উইথ দ্য ফান্ডামেন্টাল সিমিলারিটি অফ দ্য স্পিসিস। মানে কিছু গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, তারা হচ্ছে একটা সিঙ্গল স্পিসিস যাদের মধ্যে সিমিলারিটি বেশি, যাদের মধ্যে কি বললাম, যাদের মধ্যে সিমিলারিটি অনেক বেশি, সেটাকে বলা হচ্ছে। তাহলে এবার দেখ যে যে ধরনের এই যে ফার্স্ট লাইনটার মধ্যে যে কথাটা বলা হলো যে ফান্ডামেন্টাল সিমিলারিটি কিছু গ্রুপ অফ অর্গানিজম যাদের ফান্ডামেন্টাল সিমিলারিটি বেশি, তো তারা চলে আসবে স্পিসিসের মধ্যে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে খুব ভালো রকমভাবে, তুই বুঝতে পারবি। অ্যান্ড ওয়ান স্পিসিস from the other closely related species is based on the distinct morphological difference. যেমন যদি দুটো আলাদা আলাদা স্পিসিস হয়, দুটো আলাদা স্পিসিস, তাহলে দুটো আলাদা স্পিসিসের মরফোলজিক্যাল ডিস্টিংটিভ ফিচার্স পাবো, তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি পাবো না। সেম গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যাদের মধ্যে সিমিলারিটি বেশি, দে আর কাম উইদিন দ্য সিঙ্গল স্পিসিস, তাহলে তারা একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে আসবে। কিন্তু একটা গ্রুপ অফ স্পিসিস আর আরেকটা গ্রুপ অফ স্পিসিসের মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি আমরা পাবো না, ঠিক আছে। একটা স্পিসিসের মধ্যেই যতগুলো ইন্ডিভিজুয়াল আছে তাদের সিমিলারিটি বেশি, সেই কারণেই তারা একটা স্পেসিফিক স্পিসিসের মধ্যে পড়ছে। নেক্সট কি বলছে দেখ, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যেমন লেট আস কনসিডার দ্য ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আম, ওকে, সোলানাম টিউবারোসাম যেটা পটেটো, প্যান্থেরা হচ্ছে প্যান্থেরা লিও মানে লায়ন, ওকে। তো তার মানে একটা সিংহ বলেছে, একটা আম বলেছে, আর একটা বলেছে পটেটো, তিনটে আলাদা আলাদা স্পিসিস নিয়েছে। সো অল দ্য থ্রি মিনস ইন্ডিকা, টিউবারোসাম অ্যান্ড দ্য লিও। ভালো করে বোঝ, আমরা কি জানি একটা জেনারিক নেম থাকে, একটা স্পেসিফিক নেম থাকে। তো তার মানে সেকেন্ডের যে নামগুলো আছে, মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, প্যান্থেরা লিও, আরেকটা যেটা বলে সোলানাম টিউবারোসামের টিউবারোসাম। তো তাহলে এই যে তিনটে, তারা সবাই স্পেসিফিক এপিটাটকে রিপ্রেজেন্ট করছে, তারা প্রত্যেকে আলাদা আলাদা স্পিসিস, তারা আলাদা আলাদা স্পিসিসকে রিপ্রেজেন্ট করছে। ওয়াইল দ্য ফার্স্ট ওয়ার্ড যেটা ম্যাঙ্গিফেরা, সোলানাম আর প্যান্থেরা, এরা সবাই কিন্তু জেনারিক নেমকে আইডেন্টিফাই করছে, জেনারিক নেমকে স্পেসিফাই করছে, যেটা হায়ার লেভেল অফ ট্যাক্সন অর দ্য ক্যাটাগরি। ওকে, সেটা আরেকটু হায়ার লেভেল। মানে যদি তুই ভাবিস যে আমি ম্যাঙ্গিফেরাকে দেখব, ম্যাঙ্গিফেরার সাথে আমি সোলানামকে দেখব, আর সোলানামের সাথে আমি প্যান্থেরাকে দেখব, তাহলে কিন্তু সেটা তোর স্পিসিস লেভেলের কথা তুই বলছিস না, তুই বলছিস সেটা জেনাস লেভেলের কথা, বলছিস। মানে তুই প্রাইমারি এপিটার, মানে যেটা ফার্স্ট এপিটার, তুই সেই ফার্স্ট এপিটারটাকে দেখছিস। এখানে যেটা বলেছে তোকে সেকেন্ড এপিটারটা দেখতে বলেছে, মানে যেটা স্পেসিফিক এপিটারটা তোকে দেখতে বলেছে। শুধু স্পেসিফিক এপিটারের দিক থেকে তারা কিন্তু দে আর দ্য ডিফারেন্ট স্পিসিস, তারা সেম স্পিসিস না, ঠিক আছে। অ্যান্ড ইচ জেনাস হ্যাভ মোর দ্যান ওয়ান স্পেসিফিক এপিটার টু রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট অর্গানিজমস। খুব সুন্দর বলেছে এখানে যে একটা জেনাসের আন্ডারে, যেমন সোলানাম হচ্ছে একটা জেনাস, সোলানামের আন্ডারে টিউবারোসাম আলু, এটা হচ্ছে একটা স্পিসিস। এবার আমি যদি বলি সোলানাম টরভাম, সোলানাম মেলাঞ্জিনা বেগুন, সোলানাম টরভাম ফুল, ঠিক আছে। তো দেখ ডিফারেন্ট স্পিসিস আছে, একটা উইদিন সিঙ্গল জেনাসের মধ্যে ডিফারেন্ট স্পিসিস আছে, তার মানে একটা জেনাসের মেনি স্পিসিস থাকতেই পারে, ওকে। বাট হ্যাভিং দ্য মরফোলজিক্যাল সিমিলারিটি, এবং তাদের আমরা কেন সেম জেনাসের মধ্যে রেখেছি, তাদের সামহাও মরফোলজিক্যাল
সিমিলারিটিস আছে, সেই কারণে আমরা সেম জেনাসে রেখেছি, মানে সোলানাম টিউবারোসাম আলু, সোলানাম মেলানজিনা বেগুন, ঠিক আছে। দুটো আলাদা স্পিসিস কেন? তাদের মধ্যে সিমিলারিটি কিন্তু একদম কনফাইন্ড, ঠিক আছে, মানে দুটোই কিন্তু আলাদা, দুটো আলাদা স্পিসিস, সেই জন্য দুটো আলাদাভাবে আমরা সোলানাম টিউবারোসাম একজনকে বলছি, সোলানাম মেলানজিনা আরেকজনকে বলছি, ঠিক আছে। কিন্তু দে আর কাম ফ্রম দ্য সেম জেনাস, দুজনের জেনাসে কিন্তু সোলানাম, ঠিক আছে, দুজনের জেনাসে কিন্তু সোলানাম, ঠিক আছে। ফর এক্সাম্পল প্যান্থারা হ্যাজ দ্য অ্যানাদার স্পেসিফিক এপিটেট যেটাকে টাইগ্রিস বলি, আর সোলানাম ইনক্লুড দ্য স্পেসিফিক স্পিসিস, ইনক্লুড স্পিসিস লাইক নায়াগ্রাম, যেটা নায়াগ্রাম অ্যান্ড মেলানজিনা যেটা বলছিলাম, নায়াগ্রাম, সোলানাম টরভামও হতে পারে, সোলানাম মেলানজিনা, মানে সোলানামের আন্ডারে there is a so many species exist করে। the human being also belonging to the species that is sapiens, okay, হোমোটা হচ্ছে জেনাস and the sapiensটা হচ্ছে স্পিসিস নেম, এবং একটাই থাকে হোমো সেপিয়েন্স, এদের একটাই থাকে, এটা সিঙ্গল স্পিসিস। বুঝতে পারলি কনসেপ্টটা কি স্পিসিসের? নেক্সট হচ্ছে জেনাস। জেনাসটা কি? জেনাস হচ্ছে দিট ইজ কম্প্রাইজিং দ্য গ্রুপ অফ রিলেটেড স্পিসিস। জেনাস হচ্ছে কিছু গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, কিছু গ্রুপ অফ রিলেটেড স্পিসিস which have more character is common in comparison to species of another genera. স্পিসিস অফ অ্যানাদার জেনারা মানে এখানে বলতে চাইছে যে দুটো আলাদা আলাদা জেনারা আছে। ধর প্যান্থারা হচ্ছে একটা জেনারা, এটা একটা অ্যানিমালসের কথা বলা হচ্ছে প্যান্থারা, তো প্যান্থারার আন্ডারে দুটো ধর স্পিসিস আছে, একটা লিও আছে, একটা টাইগ্রিস আছে, দুটো আলাদা আলাদা স্পিসিস আছে। তো এই দুটো, এটা পুরোটাই অ্যানিমালসের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যদি প্লান্ট, এবার এইটার সাথে ধর আরেকটা প্লান্টের কথা ভাবি, তাহলে প্লান্টের ক্ষেত্রে ধর সোলানামের কথা ভাবছি, সোলানামের মধ্যে 4-5টা স্পিসিসের কথা তুই ভাব, টরভাম, মেলানজিনা, টিউবারোসাম, ঠিক আছে, নায়াগ্রামস, তো এগুলো সবকটা আলাদা আলাদা স্পিসিস। এইবার তাহলে সোলানামের মধ্যে কেন আমি প্যান্থেরাকে ঢোকাতে পারবো না? সোলানামের মধ্যে কেন প্যান্থেরাকে ঢোকাতে পারবো না? তার মানে তার ক্যারেক্টারিস্টিক্সের কোনো সিমিলারিটি নেই, তাই জন্য ওটা একটা আলাদা গ্রুপ অফ স্পিসিস, এটা একটা আলাদা গ্রুপ অফ স্পিসিস, একটা প্লান্ট গ্রুপ অফ স্পিসিস, একটা অ্যানিমাল গ্রুপ অফ স্পিসিস, ঠিক আছে, এখানে এটাই বলছে। তো এখানে বেসিক্যালি তার পরে যেটা বলেছে দেখ, উই ক্যান সে দ্যাট দ্য জেনারা ইজ এগ্রিগেটেড ক্লোজলি রিলেটেড স্পিসিস। এবার একটা জেনারার মধ্যে, একটা সিঙ্গেল জেনারার মধ্যে আমরা খুব ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলোকে প্লেস করি। এবার তুই বলবি ম্যাম তাহলে টিউবারোসাম আর মানে যেটা আলু, আর মেলানজিনা যেটা বেগুন, তো এই দুটোর মধ্যে তো কোনো সিমিলারিটি নেই, দ্যাটস ওয়াই দে আর ডিফারেন্ট স্পিসিস, কিন্তু সামহাও তাদের কিছু লেভেল অফ সিমিলারিটি আছে, যে কারণে আমরা তাকে সোলানামের ক্যাটাগরিতেই রেখেছি। তাহলে তো তার জেনাসটা আলাদা হয়ে যেত, জেনাসটা কিন্তু আলাদা হয়নি, স্পিসিসটা অনলি আলাদা হয়েছে, অনলি স্পিসিসটা আলাদা হয়েছে, ঠিক আছে। সো দ্য ডিফারেন্ট স্পিসিস বিলঙ্গিং টু দ্য জেনাস, মানে এই যে সোলানাম, লায়ন, প্যান্থারা, লেপার্ড, মানে সবকটাই এখানে তুই দেখ যা যা এক্সাম্পলস দিয়েছে, যে যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে বলা রয়েছে, যে কিছু সিমিলারিটির কিছু গ্রুপ অফ স্পিসিস একটা জেনাসের মধ্যে পড়ছে, একটা জেনাসের মধ্যে পড়ছে, কিছু গ্রুপ অফ সিমিলারিটি আছে যেরকম স্পিসিসের, সেই স্পিসিসগুলোকে ধরে ধরে এনে আমরা একটা জেনাসের মধ্যে প্লেস করাচ্ছি। সেটা হতে পারে প্যান্থেরার মধ্যে প্লেস করাচ্ছি, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও। তুই বলবি একটা বাঘ একটা সিংহ, দুটো আলাদা স্পিসিস, কিন্তু জেনাসটা আলাদা, জেনাসটা সেম, প্যান্থেরা, ঠিক আছে, প্যান্থেরা ইজ দ্য সেম, ওকে। এই যে প্যান্থেরা লিখেই দিয়েছে, অল দ্য স্পিসিস অফ দ্য প্যান্থেরা, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস যেটা হচ্ছে লেপার্ড সেটাও তাই, আর প্যান্থেরা লিও সেটাও তাই, ঠিক আছে, মানে পারডাস, টাইগ্রিস আর লিও সবকটাই প্যান্থেরার আন্ডারে পড়ছে, সবকটাই প্যান্থেরার মধ্যে প্লেস করতে পারছি। নেক্সট হচ্ছে ফ্যামিলি, এটা আর একটু উঁচু হায়ারার্কিক্যাল লেভেল। নেক্সট হচ্ছে ফ্যামিলি ইজ দ্য গ্রুপ অফ রিলেটেড জেনারা and the number of the similarity compared to the genus and species is less, অনেক less number of similarity, অনেক less number of similarity, ঠিক আছে, on the both of vegetative and the reproductive features of the plant species. Among the plant, for the example, are the 3 different genera, Solanum, Petunia, Dotura, it is placed on the same family, that is Solanaceae family. যেখানে কি বলেছে দেখ, ফ্যামিলি মানে যেটা বলতে চাইছে so many genera, so many genus, এবার জেনাসের আন্ডারে so many species আছে আমরা জানি, এবার মোর দ্যান ওয়ান জেনারা, দে আর কাম উইদিন দ্য ফ্যামিলি, দে আর কাম উইদিন দ্য ফ্যামিলি। তার মানে সো মেনি রিলেটেড যে জেনারা যেগুলো আছে, সো মেনি রিলেটেড যে জেনারা, সেই জেনারাগুলো কিন্তু
সো মেনি রিলেটেড যে জেনারা সেই জেনারাগুলো কিন্তু পড়ে যাচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলির আন্ডারে। যেমন সোলানাম পড়ছে, সোলানাম একটা জেনাস, পিটুনিয়া একটা জেনাস, ডোটুরা একটা জেনাস। তো দ্যাট ইজ দ্য, এই জেনাসের আন্ডারে, ডোটুরার আন্ডারে ডিফারেন্ট স্পিসিস আছে, পিটুনিয়ার আন্ডারে ডিফারেন্ট স্পিসিস আছে, সোলানামের আন্ডারে ডিফারেন্ট স্পিসিস আছে। কিন্তু দেখ আস্তে আস্তে একদম ক্যারেক্টারিস্টিক জেনারেল হয়ে যাচ্ছে যে তারা প্লান্ট, এবং কিছু গ্রুপ অফ রিলেটেড জেনারা তাকে আমরা প্লেস করিয়ে দিচ্ছি সোলানেসি বা ফ্যামিলির আন্ডারে, একটা সোলানেসি ফ্যামিলির আন্ডারে তাকে আমরা প্লেস করিয়ে দিচ্ছি। among animals the example এর মধ্যে প্যান্থারা, ইট ইজ কম্প্রাইজিং টু দ্য, প্যান্থারা যেটা বলছে, প্যান্থারার মধ্যে লিও আছে, টাইগ্রিস আছে, লেপার্ড আছে, সবকটা আলাদা আলাদা জেনাস, সবকটাকে প্যান্থারার মধ্যে প্লেস করিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্যান্থারার মধ্যে প্লেস করি, এবং এইটার একটা স্পেসিফিক ফ্যামিলি আছে যেটাকে বলে হচ্ছে ফেলিডি ফ্যামিলি। ঠিক আছে, তো এইভাবেই আমরা একটা ফ্যামিলি করছি যে লটস অফ জেনাস ইজ from the single family, lots of related genus is come, যেটা related genus, এই যে lots, the group of related genus with still less number of similarity, okay. নেক্সট, এই যে ডিভিশনটা তোরা দেখতে পাচ্ছিস, তার আগে অর্ডার আর ক্লাসটা বলে দিচ্ছি। দেখ অর্ডারের মধ্যে বলছে যে ইউ হ্যাভ সিন দ্য আর্লিয়ার দ্যাট ক্যাটাগরি ইজ species, genus and family is based on the number of similar character. Generally, order of the higher taxonomic category is identified based on the aggregated characteristics. এটার মানে কি বলতে চাইছে, এই জায়গাটার মানে কি বলতে চাইছে, এখানের যেটা মানে বলতে চাইছে যে তুই যদি একটা অর্ডার দেখিস, অর্ডারের মধ্যে আরও তুই সিমিলারিটি কম পাবি। অর্ডারের মধ্যে আমরা স্পিসিস কি পড়লাম, গ্রুপ অফ সিমিলার স্পিসিস ইনটু দ্য, মানে ফ্রম দ্য জেনারা, গ্রুপ অফ রিলেটেড জেনারা ফ্রম দ্য ফ্যামিলি, একটা পার্টিকুলার ফ্যামিলি, সিমিলারিটি উইল বি ডিক্রিজ, সিমিলারিটি কমতে থাকছে। আলটিমেট লট অফ জেনাস ফ্রম দ্য অর্ডার, লট অফ ফ্যামিলি ফ্রম দ্য স্পেসিফিক অর্ডার, ওকে। তো তার মানে অটোমেটিক্যালি সিমিলারিটি উইল বি ডিক্রিজ, খুব জেনারেল ক্যারেক্টার হয়ে যাচ্ছে, খুব জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ করে যাচ্ছে, কোনো স্পেসিফিক ক্যারেক্টার আমরা আর বলতে পারবো না। ঠিক আছে, কোনো স্পেসিফিক ক্যারেক্টার বলতে পারবো না, এখানে সেটাই বলেছে। ঠিক আছে, অ্যান্ড ক্লাসের মধ্যে যেটা বলেছে, ক্লাস তো আরও হায়ারার্কিক্যাল লেভেল, যেখানে বলেছে কি যে লটস অফ অর্ডার, সেটার মধ্যে পড়ে যাচ্ছে এটা ক্লাস। এবার এখানে বেশ কিছু এক্সাম্পলস দিয়েছে, যেমন মাঙ্কি, গরিলা, রিবন। তো এরা খুব জেনারেল ক্যারেক্টার, দেখ ইজ ভেরি জেনারেল ক্যারেক্টার, যে তারা অ্যানিমালস, আর কিছু স্পেসিফাই করছে, আর কিছু স্পেসিফাই করতে পারবো না, যে অনলি তারা অ্যানিমালস এইটাই বলতে পারবো, স্পেসিফিক করে আর কিছু বলতে পারবো না, কারণ খুব জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ করে গেছে এবং সিমিলারিটি ডিক্রিজ করে গেছে, ওকে। আর লাস্ট হচ্ছে একটা কিংডম। কিংডমে তো একদম কিচ্ছু বোঝা যায় না, শুধুমাত্র এটুকুই বোঝা যাবে যে সেটা প্লান্ট না সেটা অ্যানিমালস না কি। এবার প্ল্যান্টের মধ্যে সেটা হার্বিভোর না কার্নিভোর কিচ্ছু বোঝা যাবে না, ঠিক আছে, বা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কিচ্ছু বোঝা যাবে না, ঠিক আছে, ফটোসিনথেটিক না নন ফটোসিনথেটিক কিচ্ছু বুঝতে পারবি না, কোনো কিছু স্পেসিফাই করা যাবে না। তো কিংডম মানেই হচ্ছে all animals is belonging to the various phyla are assigned to the highest category, that is kingdom, একদম highest category সেটাকে কিংডম বলি, in the systemic of the animals, and the kingdom of the plantae এর জন্য on the other hands is distinct, it is comprising the plant from the various divisions, okay, আমরা divisions বলি, and it referred as a two group animals and the plant kingdom. তো অ্যানিমালস আর প্লান্ট কিংডমের জন্য কিছুই না, দুটো আলাদা আলাদা কিংডম হিসেবে আমরা বলি প্লান্ট অ্যান্ড অ্যানিমালস কিংডম, ঠিক আছে। যেমন এখানে দেখ কিংডম একদম টপে আছে, ঠিক আছে, একদম টপ, একদম লোয়ারে আছে কি স্পিসিস, একদম লোয়ারে আছে স্পিসিস। এবং এখানে আমরা কি দেখি, এখানে যেটা আমরা দেখতে পাই যে সিমিলারিটি এখানে অনেক বেশি, এবং উপরের দিকে যত তুই আস্তে আস্তে উঠতে থাকবি তখন তুই দেখবি সিমিলারিটি অনেক কম, সিমিলারিটি অনেক কমতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম স্পেসিফিক ক্যারেক্টার, একদম স্পেসিফিক ক্যারেক্টারকে দেখে দেখে ডিনোট করা হয়, যেটা হচ্ছে
স্পিসিস লেভেল, আর এখানে একদম জেনারেল ক্যারেক্টার, অনলি দ্য জেনারেল ক্যারেক্টার, অনলি দ্য জেনারেল ক্যারেক্টারকে দেখে করা হয়, যেটা কিংডম। নেক্সট এখানে একটা চার্ট আছে, এই চার্টটা বেসিক্যালি ক্লাসে পড়ানোর সময় তো বলেছিলাম যে চার্টটা পুরোটা পড়তে হবে। এই চার্টটার মধ্যে বিশেষ করে এই বায়োলজিক্যাল নামগুলো খুব ভালো করে পড়তে হবে। ম্যান, হাউসফ্লাই, ম্যাঙ্গো, উইট, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মুসা ডোমেস্টিকা, আর একটা হচ্ছে হোমোসেপিয়েন্স। এদের যে পুরো আপ টু ফাইলাম অব্দি যে কটা আছে সে কটা ভালো করে তোকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ ট্যাক্সোনমিক এডস সম্পর্কে আমরা একটু জানবো। ট্যাক্সোনমিক এডসের মধ্যে আমরা যেটা বেসিক্যালি দেখি যে ট্যাক্সোনমিক স্টাডি of the different species, plant, animal and the other organisms that are useful for the agriculture, forestry, industry and in general knowing our bioresources and their diversity. মানে ট্যাক্সোনমির প্রচুর ইমপ্লিমেন্টেশন আছে, ট্যাক্সোনমির প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তো সেখানে প্লান্ট, অ্যানিমালস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস যাদের এগ্রিকালচার, ফরেস্ট্রি ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য জেনারেল টু নোয়িং অ্যাবাউট দ্য বায়োরিসোর্সেস, ডিফারেন্ট বায়োরিসোর্স হিসাবে আমরা কিন্তু ব্যবহার করি আমাদের ডাইভার্সিটিকে, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস বলেছে দেখ, দিস স্টাডি would require correct classification and the identification of the organisms. The identification of the organisms require intensive laboratory and the field study. এবার দেখ একটা কোনো অর্গানিজমসকে যদি আমি কারেক্ট, মানে এখানে পরিষ্কার একটা জিনিস বলেছে যে আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম রিকোয়ার্ড দ্য, একটা অর্গানিজমসকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে কিন্তু তাকে কিন্তু আমাকে পার্টিকুলার একটা প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে। সেই প্রসেসটা কি, যে ইন্টেন্সিভ ল্যাবরেটরি অ্যান্ড ফিল্ড স্টাডি। একটা জিনিসকে হুট করে ক্লাসিফাই করা যাবে না, একটা জিনিসকে আমাদের প্রপারলি ক্লাসিফাই করতে হলে একটা ল্যাবরেটরি স্টাডি করতে হবে বা একটা ফিল্ড স্টাডি করতে হবে। অ্যান্ড দিস কালেকশন অফ দ্য অ্যাকচুয়াল স্পেসিমেন অফ দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমালস ইজ এসেন্সিয়াল, is to prime source of the taxonomic study, and this is also the fundamental to study and essential for training into systematics. মানে এখানে বলতে চাইছে যে কালেকশন অফ দ্য অ্যাকচুয়াল স্পেসিমেন অ্যান্ড দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস, যেখানে আমরা বলতে পারি যে একটা অ্যানিমেল, একটা প্ল্যান্ট স্পিসিস, এই দুটোকে আমরা যদি কালেকশন করে কোনো একটা জায়গায় অ্যাজ এ রেফারেল হিসাবে, একটা রেফারেন্স হিসাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন করতে কোনো আননোন অর্গানিজমকে তাহলে সুবিধা হবে আইডেন্টিফাই করতে, বা আমরা এখান থেকে একটা সিস্টেমেটিক্সের একটা ট্রেনিং করাতে পারবো আমরা, যে কোনো নোন এবং আননোন অর্গানিজম দুটোকে ম্যাচ আউট করিয়ে আমরা কি করলাম, একটা আননোন অর্গানিজমকে জানতে পারলাম, চিনতে পারলাম, ঠিক আছে? সো ইট ইজ ইউজফুল ফর দ্য ক্লাসিফিকেশন অফ অ্যান অর্গানিজমস অ্যান্ড ইনফরমেশন ইজ গ্যাদার্ড, ইজ স্টোর্ড। এবার কি করতে হয়, এবারে কোনো অর্গানিজমকে অ্যাজ আ স্পেসিমেনে স্টোর করে রাখতে পারি, আমরা স্টোর করতে পারি, ঠিক আছে? অ্যান্ড ইন সাম কেসেস দ্য স্পেসিমেন ইজ প্রিজার্ভড ফর দ্য ফিউচার স্টাডি। কোনো স্পেসিমেনকে আমরা ফিউচার স্টাডিতে, মানে যদি ভবিষ্যতে আমরা কোনো অর্গানিজমকে নিয়ে স্টাডি করতে চাই তাহলে সেই স্পেসিমেনটাকে আমরা স্টোর করতে পারি। বায়োলজিস্ট হ্যাভ এস্টাবলিশড দ্য সার্টেন প্রসিডিওর অ্যান্ড দ্য টেকনিক টু স্টোর অ্যান্ড প্রিজার্ভ দ্য ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেসিমেন। এখানে কি বলেছে, শুধু একটা অর্গানিজমকে যে স্টোর করব তাই নয়, একটা অর্গানিজমে স্টোর করার সাথে সাথে তার যে কিছু বেসিক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনসগুলোকেও কিন্তু আমরা স্টোর করে রাখবো। অ্যান্ড সাম অফ দিস আর এক্সপ্লেনড টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইউসেস অফ দ্য এডস, ট্যাক্সোনমিক এডস। প্রথমে হচ্ছে হার্বেরিয়াম। হার্বেরিয়াম ইজ stored out of the house of the collected plant specimen that are dried, pressed and preserved on the sheet. হার্বেরিয়াম হচ্ছে একটা শীট। হার্বেরিয়ামের মধ্যে আমরা কোনো ড্রাইড স্পেসিমেন, কোনো শুকিয়ে যাওয়া জিনিস এবং একটা জিনিসকে প্রেসড করে ভালো করে এবং সেটা প্রিজার্ভড করে একটা শীটের মধ্যে একটা প্ল্যান্টকে রাখতে পারি, সেটাকে আমরা হার্বেরিয়াম বলি। সো ফার্দার দিস শীট আর অ্যারেঞ্জড according universally accepted the system of classification, this specimen along with the description of the herbarium sheet and became the storehouse as a repository for future uses. খুব ভালো বলেছে এখানে যে হার্বেরিয়াম, এই যে ছবিটা তোরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হার্বেরিয়ামের স্টোর হাউস, যেখানে আমরা প্রচুর প্ল্যান্ট স্পেসিমেনকে অ্যাজ আ হার্বেরিয়াম শিট করে আমরা স্টোর করতে পারি এবং তার সাথে
একটা বেসিক ডেসক্রিপশন কিন্তু মাস্ট থাকতেই হবে, ঠিক আছে। এবং ভবিষ্যতে এই কেন করা হয়, এটা একটা অ্যাকসেপ্টেবল সিস্টেম, ইট ইজ ভেরি মাচ ইউজফুল ফর দ্য ক্লাসিফিকেশন করার জন্য ভীষণভাবে দরকার হয়। ওকে, কারণ কোনো আননোন স্পেসিমেনকে চিনতে গেলে, কোনো স্পেসিমেনকে চিনতে গেলে আমরা হার্বেরিয়াম শিটের থেকে কোনো আননোন স্পেসিমেনকে মিলিয়ে দেখতে পারি এবং তার ডায়াগনস্টিক ডেসক্রিপশন দেখে, কোনো ক্যারেক্টারাইজেশন দেখে আমরা মেলাতে পারি, ঠিক আছে, কোনো আননোন স্পেসিমেনকে আইডেন্টিফাই করতে পারি। And the herbarium sheet, it is also carry the label providing information, date, place, collection, English local name and the botanical name, family, collector name. তো একটা হার্বেরিয়াম স্পেসিমেনের যে লেবেলটা থাকে, একটা হার্বেরিয়ামে যে লেবেলটা থাকে, সেই লেবেলের মধ্যে এই ডেটাগুলো দেওয়া থাকে, যে ডেট, প্লেস অফ দ্য কালেকশন, কোথা থেকে কালেকশন করা হয়েছে, কে কালেকশন করেছে, তার লোকাল নেম, তার সাইন্টিফিক নেম মানে ইংলিশ নাম, তার লোকাল নাম, তার বটানিক্যাল নাম মানে যেটা সাইন্টিফিক নেমের কথা বলা হচ্ছে, ফ্যামিলি, তার কালেক্টর নেম, কে কালেক্ট করেছে, সেগুলো ওই একটা হার্বেরিয়াম শিটের নিচে যে লেবেলটা থাকে সেই লেবেলের মধ্যে প্রোভাইড করা থাকে। সো দ্য হার্বেরিয়াম ইজ দ্য সার্ভিস অফ দ্য কুইক রেফারেল সিস্টেমস ফর দ্য ট্যাক্সোনমিক স্টাডি। তো ট্যাক্সোনমিক স্টাডির জন্য এটা একটা কুইক রেফারেল সিস্টেম হিসাবে আমরা ইউজ করি, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি আমরা কোনো আননোন প্ল্যান্ট স্পেসিমেনকে, খুব আননোন কোনো প্ল্যান্ট স্পেসিমেনকে চিনতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে যেটা আছে বটানিক্যাল গার্ডেন। বটানিক্যাল গার্ডেনে বলেছে কি, দিস স্পেশালাইজড গার্ডেন হ্যাভ কালেকশন অফ দ্য লিভিং প্লান্টস ফর দ্য রেফারেন্স। The plant species of the garden is grown into identification purpose. The plant is labeled indicating the botanical and the scientific name and the family. The famous botanical garden, তিনটে, এখানে বটানিক্যাল গার্ডেন বলতে যেটা বলেছে, দেখ প্রথমে যে প্যাসেজটাতে বলেছে যে বটানিক্যাল গার্ডেন, সেখানে কিন্তু কোনো ড্রাইড স্পেসিমেন রাখা হয় না, যেটা হার্বেরিয়ামে আমরা করি, যেটা ড্রাইড স্পেসিমেন করি। এখানে ড্রাইড স্পেসিমেন কিছু করা হয় না, এখানে কিন্তু লিভিং স্পেসিমেন করা হয়, অ্যাজ এ রেফারেল হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে প্ল্যান্টকে আমরা, এখান থেকেও আমরা প্ল্যান্টকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি, কিন্তু লিভিং কোনো প্ল্যান্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এখানে কি বলেছে, ইট ইজ লেবেল ইন্ডিকেটিং দ্যাট দ্য বটানিক্যাল সাইন্টিফিক নেম, এবং বটানিক্যাল গার্ডেনে যে যে গাছগুলো রাখা হয় সেই গাছগুলোতেও কিন্তু পাশে সাইন্টিফিক নেম, তার ফ্যামিলি, এগুলো ইন্ডিকেট করা থাকে। ওকে, নেক্সট যেটা বলেছে যে তিনটে বটানিক্যাল গার্ডেনের নাম এখানে বলেছে, একটা কিউবেন ইংল্যান্ড যেটা আছে ফেমাস বটানিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান বটানিক গার্ডেন যেটা হাওড়া আছে, ইন্ডিয়ার যে বটানিক্যাল গার্ডেন, অ্যান্ড ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন আছে যেটা লখনৌতে। টোটাল তিনটে বটানিক্যাল গার্ডেন এখানে আছে। মিউজিয়াম বলেছে কি, মিউজিয়ামটা কি, মিউজিয়াম বুঝতেই পারছিস, এটা একদমই একটা এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে কনসিডার করা হয়, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এদের জন্য কনসিডার করা হয়। দ্য মিউজিয়াম হ্যাভ বিন কালেকশন অফ দ্য প্রিজার্ভড প্লান্ট, ভালো করে দেখ, প্রিজার্ভড প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন। প্রিজার্ভড প্লান্ট অ্যান্ড অ্যানিমালস মানে প্লান্টকেও স্টোর করা হবে এবং অ্যানিমালকেও স্টোর করা হবে। তুই বলবি প্ল্যান্টের জন্য তো হার্বেরিয়াম স্টোর করার আছে, প্ল্যান্টের জন্য হার্বেরিয়াম আছে এবং প্ল্যান্টের জন্য বটানিক্যাল গার্ডেন আছে, তাহলে আবার মিউজিয়াম কেন? কারণ বেশ কিছু প্লান্ট আছে যেমন অ্যালোভেরা, তাদেরকে কিন্তু না হার্বেরিয়াম করা যাবে, মানে হার্বেরিয়ামের মতো করে কিন্তু আমরা স্টোর করতে পারবো না, ঠিক আছে। তো তাদের সেক্ষেত্রে সেই প্লান্টগুলোকে যাদের নর্মালি শিটে স্টোর করা যায় না, হার্বেরিয়াম শিটে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মিউজিয়ামে জারের মাধ্যমে তাদেরকে স্টোর করতে পারি। তো দ্যাটস ওয়াই প্লান্ট অ্যান্ড অ্যানিমালস দুটোই, ঠিক আছে, দুটোই কিন্তু অ্যাজ আ স্টোর করা হয় মিউজিয়ামে। এবং এটা খুব বিখ্যাত একটা জায়গা মিউজিয়াম, যেখানে আমরা প্রচুর রেফারেন্স পাই, প্রচুর আননোন স্পিসিস, প্রচুর ফসিলাইজড স্পিসিস, সেগুলোকে আমরা এখানে জানতে পারি। অ্যান্ড দ্য স্পেসিমেন ইট ইজ প্রিজার্ভড ইন দ্য কন্টেনার জার অ্যান্ড দ্য প্রিজারভেটিভ। কন্টেনার জার এবং প্রিজারভেটিভ সলিউশনের মধ্যে রাখা হয়। প্লান্ট অ্যান্ড দ্য অ্যানিমাল স্পেসিমেন মে অলসো প্রিজার্ভ অ্যাজ দ্য ড্রাই স্পেসিমেন। প্লান্ট এবং অ্যানিমালকে এজ এ ড্রাই করেই রাখা হয়, ঠিক আছে। প্রথমত সেটা তো মৃত এবং সেটাকে ড্রাই করে তারপর রাখা হয়। ইনসেক্টকে আমরা প্রিজার্ভ করি একটা বক্সের মধ্যে অ্যান্ড পিন করে রাখি। ইনসেক্টকে আমরা কিলিং করি, প্রথমে কালেক্ট করি, তারপর তাকে মেরে ফেলা হয়। এবং মানে মেরে ফেলা ইন দ্য সেন্স, দেখ এখানে যেটা লিখেছে দেখ, আফটার কালেকশন অ্যান্ড কিলিং, প্রজাপতি ধরে এনে প্রজাপতিকে মেরে আমি স্টোর করি, মানে এই জায়গাটা একটুখানি অন্যরকমভাবে লেখা আছে, তুই এটাকে অন্যভাবে নে বিষয়টা। মানে কোনো অ্যানিমালসকে হত্যা করে আমরা তো প্রিজার্ভ করছি, দ্যাট ইজ নট দ্য এথিক্যাল গ্র্যান্টেড, আর কি এথিক্যালি গ্র্যান্টেড নয়। বাট কোনো একটা স্পিসিস যেটা মরে গেছে, কোনো একটা প্রজাপতি, তাকে আমরা কালেকশন করে নিয়ে এসে তাকে আমরা পিন সিস্টেম করে, একটা বোর্ডের মধ্যে পিন সিস্টেম করে আমরা তাকে রাখতে পারি, ঠিক আছে। সো দিস ইজ দ্য লার্জার অ্যানিমালস লাইক বার্ড অ্যান্ড ম্যামলস, এদেরকে আমরা স্টাফ করতে পারি অ্যান্ড প্রিজার্ভ করতে পারি। দেখ আগের লাইনটা কিন্তু এই নিচের লাইনটাকে, মানে আগের লাইনটা যে একটু
গন্ডগোলের আছে, এই পরের লাইনটা থেকে আমরা সেটা জানতে পারলাম যে স্টাফ করতে হবে, প্রিজার্ভ করতে হবে যদি লার্জ কোনো অ্যানিমালস হয়, যেমন কোনো বাঘ ধর মরে গেছে, তো বাঘটাকে তুই মেরে তো নিয়ে আসবি না, কোনো বাঘ এমনিই মরে গেছে, এবার তাকে তুই নিয়ে এসে তার ভেতরে যত অর্গানস আছে সবকটা অর্গানসকে রিমুভ করে তার ভেতরে তুলো দিয়ে স্টাফিং করে অনলি তার বাইরের আউটলুকিংটাকে রেখে আমরা প্রিজার্ভ করতে পারি। ওকে, এবং তুলোর সাথে অবভিয়াসলি প্রিজারভেটিভ দিতে হবে। অ্যান্ড মিউজিয়াম অফেন ইট ইজ কালেকশন অফ দ্য স্কেলিটন অ্যান্ড দ্য অ্যানিমালস টু। মিউজিয়ামের মধ্যে কিন্তু স্কেলিটন এবং অ্যানিমালস, মানে অ্যানিমালসদের স্কেলিটন কিন্তু অবভিয়াসলি থাকে, মানে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা যে অনলি শুধু স্টাফ করা পুরো অর্গানিজমসটা না, মানে আমরা ডাইনোসরের স্কেলিটন বা কোনো টাইগারের স্কেলিটন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং লাস্ট আছে জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কের মধ্যে বুঝতেই পারছি যেটা ওয়াইল্ড অ্যানিমালসদের যেখানে আমরা রাখি, ইট ইজ কেপ্ট ইন টু প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, খুব ভালোভাবে রাখি আন্ডার দ্য হিউম্যান কেয়ার, হুইচ ইজ আনএবল টু লার্ন অ্যাবাউট দ্য ফুড হ্যাবিটস অ্যান্ড দ্য বিহেভিয়ার। এখানে কি বলেছে দেখ, যে জুলজিক্যাল পার্ক হচ্ছে একটা এমন জায়গা যেখানে একটা আমরা হ্যাবিটেট বানিয়ে নিয়ে আমরা কোনো ওয়াইল্ড অ্যানিমালস, মানে ওয়াইল্ড হ্যাবিটেট একটা বানিয়ে নিয়ে আমরা ওয়াইল্ড অ্যানিমালদের ওখানে রাখতে পারি। কেন রাখবো, এবং তাদেরকে বেসিক্যালি তত্ত্বাবধানে, হিউম্যানের তত্ত্বাবধানে রাখা হয়, হিউম্যান তাদেরকে টেক কেয়ার করে তারা, এবং সেক্ষেত্রে তাদের একটা অ্যানিমালসদের এই যে যেমন এরকম জলে যাচ্ছে, তো হাঁসকে তো আমি অন্য জায়গায় রাখছি না, আমি জলেই রাখছি, তো তাহলে এদের যে হ্যাবিটেট সেই হ্যাবিটেটের সম্পর্কে জানতে পারি, তাদের ফুড হ্যাবিট, তাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার সেগুলো সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, বা ফিজিওলজিক্যাল বিহেভিয়ার অলসো। তো all the animals in the zoo is provided for possible conditions similar to the natural habitat. এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যেখানে বলেছে জুলজিক্যাল পার্ক এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে কিন্তু পুরোপুরি ন্যাচারাল হ্যাবিটেটের মতো করেই তৈরি করা হচ্ছে, যাতে পশুরা ওখানে থাকলে কিন্তু ওদের খুব একটা টের পাওয়ানো হয় না যে তাদের আমরা তুলে এনেছি বা ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে থেকে বাইরে কোথাও এনে রাখছি, ঠিক আছে, মানে পুরোপুরি একদম ওয়াইল্ড একটা জায়গার মতো করেই সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাদেরকে অবাধ বিচরণ করতে অ্যালাউ করা হয়, ঠিক আছে। এবার কি আছে দেখ, লাস্ট হচ্ছে একটা ট্যাক্সোনমিক কি আছে। ট্যাক্সোনমিক কিতে কি বলছে দেখ, দিস ইজ দ্য ট্যাক্সোনমিক অ্যাজ একটা আইডেন্টিফিকেশন ফর দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমালস। প্লান্ট অ্যান্ড অ্যানিমালে আইডেন্টিফিকেশন করা হয় একটা ট্যাক্সোনমিক কি, মানে একটা চাবি। এটা বেসিক্যালি একটা টুলস, ইট ইজ সিমিলার অ্যান্ড দ্য ডিসিমিলারিটির উপর বেস করে করা হয়, অ্যান্ড দ্য কি ইট ইজ বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার। একটা কি এর মধ্যে কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে, জেনারেলি একটা পেয়ারে থাকে, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার একসাথে একটা পেয়ারে থাকে, আমি বলেছিলাম, মানে একটা গাছ লম্বা না একটা গাছ টল, তার মানে দুটো একটা সিঙ্গেল পেয়ারে আছে, দুটো ক্যারেক্টার একটা পেয়ারে আছে, তা সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা কাপলেট বলছি। অ্যান্ড ইট রিপ্রেজেন্ট অ্যাজ আ চয়েস ইজ মেড বিটুইন টু অপোজিট অপশনস, টল ডোয়ার্ফ, দুটো অপোজিট ক্যারেক্টার, কন্ট্রাস্টিং ক্যারেক্টার। সো দিস রেজাল্ট অ্যাকসেপ্টেন্স অফ অনলি ওয়ান অ্যান্ড দ্য রিজেকশন অফ আদার। এখানে আমরা বুঝতেই পারছি, যদি আমি দুটো ক্যারেক্টার ধরি, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার টল অ্যান্ড ডোয়ার্ফ, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার ধরলাম টল অ্যান্ড ডোয়ার্ফ, এই যে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি কাপলেট। এবং যদি আমি একটা প্ল্যান্টকে কনসিডার করি যে তাহলে প্ল্যান্টটা মেবি টল, তার মানে ডোয়ার্ফটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাচ্ছে, এটাই এখানে বলা রয়েছে, ঠিক আছে। এবং সেপারেট ট্যাক্সোনমি কি, মানে এই টল হচ্ছে একটা আলাদা স্টেটমেন্ট এবং ডোয়ার্ফ হচ্ছে একটা আলাদা স্টেটমেন্ট, ঠিক আছে। তো ইচ স্টেটমেন্ট অফ দ্য কি ইজ নোন অ্যাজ এ লিড। ইচ স্টেটমেন্ট মানে টল হচ্ছে একটা লিড আর ডোয়ার্ফ হচ্ছে একটা লিড, তার মানে একটা কাপলেটের মধ্যে কি রয়েছে, দুটো লিড রয়েছে, দুটো লিড রয়েছে, ওকে, একটা কাপলেটের মধ্যে দুটো লিড রয়েছে। অর্থাৎ সেপারেট ট্যাক্সোনমি কি ইজ রিকোয়ার্ড ফর দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরি সাচ এস ফ্যামিলি, জেনাস, স্পিসিস অ্যান্ড আইডেন্টিফিকেশন পারপাস। দ্য কি জেনারেলি অ্যানালিটিক ইন নেচার, মানে কি থেকে আমরা মোটামুটি আননোন কোনো স্পিসিসকে জানতে পারি, এইভাবে কন্ট্রাস্টিং ক্যারেক্টার শো করে 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 এলিমিনেট করতে 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 আমরা আলটিমেট স্পিসিস পর্যন্ত আরামসে পৌঁছে যেতে পারি, ওকে। আর দ্য লাস্ট ওয়ান যেটা বলেছে তোদের ফ্লোরা, ম্যানুয়াল, মোনোগ্রাফ অ্যান্ড দ্য ক্যাটলগ, এই কটা সম্পর্কে তোদের একটু জানতে হবে। খুব খুব সিম্পল একটা জিনিস, অ্যাকর্ডিং টু দ্য ডেসক্রিপশন দে আর অলসো কারেক্ট আইডেন্টিফিকেশনস। ফ্লোরা কাকে বলে, ফ্লোরা কাকে বলে, ফ্লোরা হচ্ছে ইট ইজ কন্টেইন দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ দ্য হ্যাবিটেট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন, অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ দ্য হ্যাবিটেট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ আ প্লান্ট অর দ্য গিভেন এরিয়া। ফ্লোরা মানে কিন্তু অনলি রেসপেক্ট টু প্লান্টস, শুধু প্লান্টকে বলা হয়, শুধু প্লান্টকে বলা হয় ফ্লোরা, এবং ফ্লোরা মানেই হচ্ছে শুধু অনলি জায়গার বিশেষে, জায়গা এবং হ্যাবিটেটের রেসপেক্টে আমরা
ফ্লোরাকে কনসিডার করব, ঠিক আছে? এটা অনেক ডিটেল পড়িয়েছি ক্লাসে, ক্লাসটা একবার দেখবি। অ্যান্ড দিস প্রোভাইডিং দ্য ইন্ডেক্স অফ দ্য প্লান্ট স্পিসিস, ইট ইজ ফাউন্ড ইন দ্য পার্টিকুলার এরিয়া। ম্যানুয়ালটা কি? ম্যানুয়াল যেটা বলেছে, ম্যানুয়াল দ্যাট ইজ ইউজফুল প্রোভাইডিং দ্য ইনফরমেশন ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য নেম অফ স্পিসিস ফাউন্ড ইনটু দ্য এরিয়া। ম্যানুয়ালও কিন্তু যেখানে বলতে চাইছে যে একটা স্পেসিফিক্যালি এরিয়া, একটা এরিয়ার বেসিসে কিছু ইনফরমেশনকে প্রোভাইড করছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ম্যানুয়ালস। আর মোনোগ্রাফটা একটু কনফাইন, মোনোগ্রাফটা কিন্তু একটা সিঙ্গেল এনি ট্যাক্সন, এনি লেভেল অফ ট্যাক্সনস, ঠিক আছে, বা একটা সিঙ্গেল স্পিসিস লেভেল ট্যাক্সন, মানে সোলানাম, সোলানামের জন্য একটা আলাদা মনোগ্রাফ থাকবে, ঠিক আছে? তো সেই পৃথিবীর যে যত সোলানাম এবং তার আন্ডারে যত স্পিসিস আছে, দ্যাট ইজ এনলিস্টেড ইনটু দ্য মোনোগ্রাফ। তাহলে মোনোগ্রাফ মানে অনলি অ্যাজ আ সিঙ্গেল ট্যাক্সনের রেসপেক্টে মোনোগ্রাফ করা, দিস ইজ নট দ্য এরিয়া স্পেসিফিক, দিস ইজ ট্যাক্সন স্পেসিফিক। কিন্তু ফ্লোরা ইজ দ্য এরিয়া স্পেসিফিক, manual is the area specific, but monograph is not the area specific, this is taxon specific. Okay, so that is all about the NRP of living world. living world এর অনেক ইন ডিটেল পুরো ক্লাসে বলানো হয়েছে, পুরো ক্লাসে পড়ানো হয়েছে। এটা বেসিক ছিল একদম, দ্য বেসিক ইনফরমেশন দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য NCERT বুক। NCERT বই থেকে এটাই বেসিক ইনফরমেশন আমরা পাই, ঠিক আছে? আমি খুবই মানে সিম্পলভাবে বুঝিয়ে গেলাম আর কি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার বাকিটা তোরা একটুখানি রিড আউট করবি NCERT-টা, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে আরেকবার করে। ওকে।